জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত দলগুলো অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি। সাংবিধানিক আদেশে আগেই চায় জামাত, গণপরিষদের জোর এনসিপির। দলগত অবস্থান থেকে অনেকটা সরে এসে একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। ফখরুল লুইস বৈঠক, গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শীঘ্রই তদন্ত শুরু। হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল, হেনরিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। অস্থিরতায় ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড 5 শতাধিক বাড়িঘর। নীলফামারী ও ঠাকুরগাঁয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। বজ্রপাতে 4 জেলায় 3 কৃষক সহ 7 জনের মৃত্যু। এবং রপ্তানির সঙ্গে রেমিট্যান্সও সুবাতাস। অর্থবছরের প্রথম 3 মাসে বিদেশে পণ্য বিক্রি বেড়েছে 5.5% বেশি। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এলো $268 কোটি। অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো। গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে রয়েছে মতপার্থক্য। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি। অন্যদিকে সাংবিধানিক আদেশ জারি করে ডিসেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত। আর আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সব পক্ষই। জুলাই সনদ বাস্তবায়নে অচল অবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দীর্ঘ আলোচনায় বরফ গলতে শুরু করে দলগুলোর। সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত সব দল। তবে সাংবিধানিক আদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে আসে বিএনপি। তবে সাংবিধানিক কাউন্সিল চাই না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সনদের বাস্তবায়ন পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াতে ইসলামী। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচনের তফসিলের আগে করতে পারবে। আগামী সংসদকে একই সঙ্গে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের। আর এনসিপি দেখতে চায় গণপরিষদ হিসেবে। সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান হবে বলে সতর্ক করে এবি পার্টি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন, যে গণপরিষদ গঠন করতে হবে। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম হয়েছে। সুতরাং এখন আপনি সাংবিধানিক বিতর্ক তুলছেন। সুতরাং এই বিতর্ক তুলে তার মানে সংবিধান বৈধ আর এই মানে গণঅভ্যুত্থান বৈধ, তাহলে গণঅভ্যুত্থান তখন অনিবার্য হয়ে পড়বে। অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। বিকেল 5:15টায় বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট নিয়ে ঐকমত্য বড় অর্জন। আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সবাই। জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে
কার্যত একটি ঐকমত্য হয়েছে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘের ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন। আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, নানা টালবাহানায় যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন অজানা করতে, বিভিন্ন মতলবে কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, এরই মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। এদিকে কুষ্টিয়া হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন 1 বছর ধরে ফাইলবন্দি। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1, আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল দান করবে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেওয়া হয় প্রশিক্ষণও। এমন অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHT। পার্বত্য অঞ্চলকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHTর সংবাদ সম্মেলন তুলে ধরা হয় 6 দাবি। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও। অভিযোগ, বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করছে। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে, সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আঞ্চলিক সংগঠনে অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা নেওয়া হয়, ওই টাকার পরিমাণটা বলছে 700 কোটি টাকা। তাদের অভিযোগ, সরকার 75% শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে। গত 29 বছরে হয়েছে 3000-এর বেশি হত্যাকাণ্ড। অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন UPDF-JSK আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্মগুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক, পার্বত্য চট্টগ্রামের মানুষ, পাহাড়ি, বাঙালি সকলে মিলেমিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক। UPDF ও JSK দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 8 দিন পর 144 ধারা প্রত্যাহারে কর্মচাঞ্চল্য ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি তৈরি করা হয়েছে, মেডিকেল টেস্টে তার প্রমাণই পাওয়া যায়নি। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। 8 দিনের ছন্দপতনের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। অনেকটাই স্বাভাবিক স্থানীয়দের জীবনযাত্রা, বেড়েছে পর্যটক সমাগমও। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে 144 ধারা প্রত্যাহারের তথ্য জানায় জেলা প্রশাসন। গুইমারা থেকেও 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র জনতা। 8 দিন ধরে চলা উত্তেজনা, ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সংঘাত নয়, পাহাড়ে শান্তি চান স্থানীয়রা। একই প্রত্যাশা পর্যটকদেরও। অবরোধ ছিল, এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অবরোধ নয়, তারপরে আমরা বয়স হচ্ছি, স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এদিকে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি তুলকালাম মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। ডেঙ্গুতে 24 ঘন্টা মারা গেছেন আরও 9 জন। একই সময় সারা দেশে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 9 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির 7 জন, ঢাকা উত্তর সিটির 1 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 212 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 195, চট্টগ্রাম বিভাগে 104, ঢাকা বিভাগে 201, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 198, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 121, ময়মনসিংহ বিভাগে 41 এবং রাজশাহী বিভাগে 82 জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 47,256 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। রপ্তানি আয়ের সঙ্গে রেমিট্যান্সও সুবাতাস বইছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রপ্তানি আয় বেড়েছে 5.5% বেশি। $231 কোটি বেশি পণ্য রপ্তানিতে নেতৃত্ব দিয়েছে তৈরি পোশাক। অন্যদিকে সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে $268 কোটি।
তৈরি পোশাক খাত আবারও বাজিমাত করল রপ্তানি আয়ে। অর্থবছরের শুরুর 3 মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $997 কোটি পোশাক, যা গত অর্থবছরের তুলনায় 4.79% বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $1,231 কোটি 31 লাখ পণ্য রপ্তানি হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 5.64% বেশি হলেও একক মাস হিসেবে রপ্তানি হার কিছুটা কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির চাহিদাপত্রের তালিকায় পোশাকের সাথে ছিল চামড়া ও চামড়াজাত ও সিরামিক পণ্য, তবে চাহিদায় কিছুটা ভাটা ছিল প্লাস্টিক পণ্যের। দেশের রপ্তানিকারকদের সাথে তাল রেখে সেপ্টেম্বরে প্রবাসীরা আশাহত করেননি। গত অর্থবছরের আগস্টের পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 2.68 কোটি মার্কিন ডলারের এই আয় টাকার অঙ্কে 32,757 কোটি টাকা, 2 অর্থবছরের একই সময়ের তুলনায় 15.9% বেশি। এই প্রবাহটা অব্যাহত রাখতে হবে। তবে আরেকটা বিষয় সেটা রাষ্ট্রীয় ইস্যু, সেটা হলো যে আরও বেশি লোক পাঠাতে হবে বিদেশে। পাঠাতে হলে তাদেরকে স্কিল না হলে অন্তত সেমি স্কিল মানুষ পাঠাতে হবে, আর ডেস্টিনেশনগুলি ওয়াইড করতে হবে। মানে আমরা কনসেন্ট্রে দেখা যে ইয়েতেই মধ্যপ্রাচ্য একটা হাব, এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের প্রবাসীর সংখ্যা খুবই কম, সেটাও এক্সপ্লোর করবো যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা। বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, তারপরেই আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জ্ঞান, নৈতিকতা আর ভবিষ্যতের ভিত গড়ার কারিগর শিক্ষকেরা। বদলে যাওয়া সমাজে এখনো শিক্ষকদের ভূমিকা পাল্টায়নি এতটুকু। কখনো শিক্ষার্থীদের জীবনের আলোকবর্তিকা হয়ে, কখনো জীবন বাজি রেখে আলো ছড়াচ্ছেন শিক্ষার্থীদের জীবনে। বিশ্ব শিক্ষক দিবসে স্মরণ করা হচ্ছে তাদের অবদান। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। চাকচিক্যময় কোনো আলো নেই, তবু একজন শিক্ষকের প্রতিটি কথায় গেঁথে যায় প্রজন্মের মস্তিষ্কে আলোক ছটা হয়ে। বর্ণ শেখানো সেই হাত ধরে এগোয় শিশুর ভবিষ্যৎ। আমরা শুধু ছাত্রদেরকে কীভাবে মানুষ করা যেত, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, তাকে সেই অ্যাঙ্গেলে লেখাপড়া করার পেছনে আমরা খেয়াল ছিল। শফিকুর রহমান জীবনের 40টি বছর পার করেছেন শিক্ষার্থীদের আলোর পথে নেয়ার কাজে। জীবন সায়ান্নে এসে সেই সব স্মৃতি যেন বেঁচে থাকার রসদ হয়ে আছে তার কাছে। আমাদের হাতে অনেক ছাত্র হয়েছে যারা বর্তমানে সমাজে ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরে আজকে তারা যে কাজ করে যাচ্ছে, এতে আমরা এখন এই বার্ধক্য বয়সেও আমাদের মনে সেই আনন্দের খোরাক, তৃপ্তির খোরাক আমরা পেয়েছি। বই, ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম আর চশমার নিচে ক্লান্ত চোখ, সাধারণ এই দৃশ্যপটই একজন শিক্ষকের পরিচয়। কিন্তু জুলাই অভ্যুত্থানে সেই পরিচয় ছাপিয়ে তাদের ভূমিকায় এসেছে প্রতিবাদ, প্রতিরোধ আর মানবিকতার মঞ্চ। 24 পহেলা আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল থেকে গোয়েন্দা পুলিশ 3 শিক্ষার্থীকে আটক করার সময় ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকেরা, ছিনিয়ে নেন শিক্ষার্থীদের। সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে। ওয়েস্টার্ন কলেজের শিক্ষক মেহরিন চৌধুরী তেমনই এক দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের কাছে। শিক্ষক শুধু মানুষই গড়েন না, গড়ে তোলেন গোটা জাতি। তাই শ্রদ্ধা, স্বীকৃতি আর সহানুভূতির ছায়াই তাদের প্রাপ্য। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।